চাঁদের পরী দ্বিতীয় খণ্ড। স্বামী স্ত্রীর মাঝে দুষ্টুমি থাকলে সেই পরিবার আপনা আপনি সুখ চলে আসে। হয়েছে, আর বলতে হবে না। তারপরে রাগিনীর পাশে বসে পড়লাম। রাগিনী আমার দাঁড়িয়ে নিয়ে খেলা করছে। যে একটা ছোট বাচ্চা না বুঝে দাঁড়িয়ে নিয়ে খেলা করছে। মেয়েটি রাগ যখন থাকুক না কেন, কিন্তু তার স্বভাবটা বাচ্চামি। আমি রাগিনীর দিকে তাকিয়ে আছি। রাগিনী দাঁড়িয়ে নিয়ে ব্যস্ত। আমরা তো কিছুই বলার নাই। এই মেয়েটাকে এখন কে বলবে? মেয়েটার প্রচুর রাগ। কলেজে যেই রাগগুলো দেখেছিলাম, একটা মানুষ রাগ থাকার পরে ও এতটা শান্ত কীভাবে থাকে? নাকি আমি এ কথাও ভুল হতেও পারে, আবার নাও ও হতে পারে। কারণ আমি শুনেছি যাদের রাগ বেশি থাকে তারা মনের দিক দিয়ে অনেক ভালো। হয়তোবা রাগিনীর বেলায় ও এই রকম হয়েছে। মেয়েটা যত তার আসল রূপে দেখি তা তাকে ভালোবেসে ফেলেছি। স্ত্রীকে ভালোবাসা মানে নিজেকে সুখী রাখা, সাথে পরিবারের মানুষগুলোকে ও স্ত্রীকে সন্দেহ করা থেকে দূরে থাকা যাবে। তাতে নিজের সংসারটাও ধরে রাখতে পারবে। আচ্ছা, আমি কি রাগিনীকে তার চেয়েও বেশি ভালোবাসি, নাকি সে আমাকে আমার চেয়েও বেশি ভালোবাসে? হয়তো আমার চেয়ে বেশি ভালোবাসে, সেই জন্য আমাকে বুঝতে পারে। আর নয়তো বা দুজনে সমান। আমরা জানা মনে ভালোবাসা মাপা যায় না। এই সব কি ভাবছি? কে কাকে কতটা ভালোবাসে তা নিয়ে কেন মাথা ঘামাচ্ছি? আমি কি সুখে আছি একটু মূল বিষয়। আজাহা কথা ভাবতে থাকি। আজকে না আমাদের বাসায় যাওয়ার কথা। রোজা ও আবার লকডাউন, ও বাসায় গিয়ে কি করব? মামুনি যখন বলছে গিয়ে দেখি আয় না, দরজার কাছ থেকে আম্মু বলল। আমি লজ্জা পেয়ে গেছি। রাগিনী এখনও আমার কোলে বসে আছে। আম্মু কথাটা বলে চলে গেল। রাগিনীর কোনো পরিবর্তন দেখলাম না। ও আচ্ছা, আমি তাহলে লজ্জা মরে যাচ্ছি। আম্মু কি বলছে দেখলে তো? এখন নামাজ পড়ে আসো, তারপরে বাসায় যাব। কি আর করার, উজু করে বাসায় নামাজ পড়তে বসলাম। মসজিদে তো নামাজ পড়া যায় না। নামাজ পড়ে উঠে কিছুক্ষণ রেস্ট নিলাম। তারপরে আব্বু আম্মু থেকে বিদায় নিয়ে শ্বশুর বাসায় চলে আসলাম। আমাদের বাসা থেকে 10 কিলোমিটার দূরে। শাশুড়ি আমাদেরকে দেখে শাশুড়ি এসে রাগিনীকে জড়িয়ে ধরল। সালাম দিয়ে বাসার ভিতরে চলে আসলাম। রাগিনী এবং শাশুড়ির বাইরে থেকে গেছে রুমে। আসতে দেখতে পেলাম শালাবাবু বসে আছে। আমাকে দেখে বলল, ভাইয়া কেমন আছো? ভালো আছি। তোমার খবর কি? কোনো রকম। রাগিনী রুমে গিয়ে ফ্রেশ হয়ে বিছানায় কিছুক্ষণ রেস্ট নিলাম। মনে মনে ইরাকে খুঁজছিলাম। এ যে আমার স্বামী, আমি চলে আসছি। দরজার দিকে তাকিয়ে দেখি ইরা। আমার বউটা এতক্ষণ কোথায় ছিল? দেখছি ছাদ থেকে আমার স্বামী আসছে কি না। আমার পাশে বসতে বসতে বলল, তো আমার স্ত্রীর মুখ কেন এমন পাকনা? মনে হয় রোজায় ধরে নাই। তুমি ধরলে আমি না ধরে থাকতে পারি? হেসে দিল। দুজনে দুষ্টুমি করতে লাগলাম। তার মাঝে রাগিনী চলে আসলো। এই তুই এখানে কি করছিস? ইরাকে দেখে বলল, স্বামীটা তো একার না, স্বামীটা আমারও, মনে রাখিস। ইরা, তোর হলে এখন এখান থেকে যা। দরজা দেখিয়ে বলল, আসছি। আমার সতীন ভেঙচি কেটে চলে গেল। এসো, গাপটি মেরে বসে আছো কেন? আম্মুর সাথে দেখা করতে আসো। আরে তো কি করব, শ্বশুরমশাই তো খুঁজে পাচ্ছি না, তাই তো বসে আছি।
আব্বু বাগানে বসে আছে, গিয়ে দেখা করে আসো। কি আর করার, উঠে বাগানের দিকে হাঁটা দিলাম। রাগিনীর বাসার পিছনে অনেকটা বড় একটা বাগান আছে। জায়গাটা বেশ শুনশান। আগে প্রায় এখানে এসে দুই দুই বসে ছুটিয়ে প্রেম করতাম। অবশ্য বিয়ের পরেও দুজন এই জায়গায় এসে বসে থাকতাম, ভালোই লাগতো। বাগানে এসে দেখতে পেলাম শ্বশুর মশাই বসে আছে। আমি কাছে গিয়ে সালাম দিলাম। পিছনে ফিরে আমাকে দেখে সালামের উত্তর দিয়ে বলল, ইয়া ম্যান, কখন আসলে? এই তো আব্বু, একটু আগে। আপনাকে খুঁজতে খুঁজতে এই দিকে চলে আসলাম, বসো। তারপরে শ্বশুর এবং জামাই কিছুক্ষণ গল্প করে বাসায় চলে আসলো। বাসায় ঢুকে দেখতে পেলাম বাসার সবাই সোফার বসে আছে। আমি অবাক হয়ে গেছি, সচরাচর কখনো এই রকম দেখি না। আজ কি হলো? শ্বশুরের কথায় ঘোর কাটলো। ইয়ং ম্যান, দাঁড়িয়ে থাকবে নাকি? না। তারপরে রাগিনীর পাশে গিয়ে বসলাম। হঠাৎ শ্বশুরমশাই যে কথাটা বলল তা শুনে অবাক হয়ে গেছি, কিন্তু তাদের বাসায় কারো কোনো পরিবর্তন দেখছি না। কারো কোনো ধরনের পরিবর্তন দেখতে পেলাম না, এমনকি রাগিনীও না। আমি চোখ বড় করে রাগিনীর দিকে তাকালাম, কিন্তু রাগিনী তার আব্বুর দিকে তাকিয়ে আছে। আমি রুদ্ধ বিয়ে দিতে চাই ঈদের কয়েকদিন পরে। জানি এতে কারো না কারো মত না থাকতে পারে, বাট আমি যখন ডিসিশন নিয়ে ফেলেছি, সো আর কারো কথা শুনতে চাই না। শ্বশুর: আমি চুপ করে বসে আছি। ইয়ং ম্যান, তোমার কিছু বলার আছে? শ্বশুর: না, আমার আবার কি বলার থাকবে? হেসে বললাম, যখন কথা শুনবে না তাহলে অথবা কথা বলে কেন নিজের সম্মানকে শেষ করতে যাব? বোঝাতে পারলাম না। রাগিনী আমার দিকে তাকিয়ে আছে। হয়তো বা রাগিনী আমার মনের কথা বুঝতে পারছে। আমার জানার মতে সত্যকারের প্রেমিকগুলো মনের কথা বোঝাতে পারে। রাগিনীর পাশ থেকে উঠে বাইরে চলে আসলাম। বাগানে এসে চেয়ার বসে আছি। সাধারণত বাগানে সব সময় 4-5টা চেয়ার থাকে। ভালো লাগে বাগানে এসে বসতে থাকতে। বাগানে একলা বসতে থাকতে আমার খুব ভালো লাগতো। ছোটোবেলায় সব সময় একাই থাকতাম, বাবা মা আগে চাকরি করতো। বাসায় আমি একা থাকতে হতো। একা থাকলে মানসিকভাবে নষ্ট হয়ে যায়, কিন্তু আমি হতে পারি না। হয়তো বা বাবা মার দোয়া ছিল সব সময় আমার সাথে, কারণ কখনো আধুনিক যুগে পা বাড়াই না। শ্বশুর যদি তার কথা নড়াচড়া করতে চাইছে না, তাহলে আমাকে ডেকে অপমান করার কী ছিল? কথা শুনে ভাবছিলাম। বেশ কিছুক্ষণ পরে বুঝতে পারলাম কেউ বাগানে আসছে। বুঝে গেলাম মানুষটা আর কেউ না, আমার আব্বা, যাকে নিজের চেয়েও বেশি ভালোবাসি। রাগিনী এসে আমার কাঁধে হাত দিল। কি হয়েছে? তুমি এখন একা একা বসে আছো কেন? না, এমনি বসে আছি। সামনের দিকে তাকিয়ে বললাম, সরি, আসলে আমি আসতে চাই না। জানি না কেন এখানে চলে আসছি। আমি বুঝাতে পারি না, আব্বুও তোমাকে অপমান করবে। রাগিনীর কান্নায় কান্নায় ভাব নিয়ে বলল, আরে উনি কখন আমাকে অপমান করলো? এমনি ভালো লাগছিল না, তাই চলে আসছি। আসো, আমার বাসায় চলে যাব। আমার হাত ধরে বলল, আরে না, আজকে থাকো, আমি কালকে এসে তোমাকে নিয়ে যাব। আমি কখনো তোমাকে ছাড়া বাইরে থাকছি? অ্যান্ড তুমি কখনো আমাকে রেখে বাইরে রাত কাটিয়েছো? আসো। আর পরে রুমে এসে ফ্রেশ হয়ে বাসা থেকে বের হতে শাশুড়ি বলল, কি হলো, তোমরা চলে যাচ্ছ কেন? বাসায় আম্মু আব্বু একা আছে, আমাদের যেতে হবে। রাগিনী: আজকে থাকলে কি কেমন হয়? না আম্মু, এই বাসায় আমার আর আমার স্বামীর কোনো জায়গা নেই, আমরা আসছি। কি বলছিস? এগুলো কি হয়েছে? কিছু না, আসছি। এই বলে রাগিনী আমার হাত ধরে রাস্তার ধারে নিয়ে আসলো। আমাদের পিছু পিছু শাশুড়িও আসলো। একদম কাছে এসে বলল, কি হয়েছে মামুনি, এমন করছিস কেন? শাশুড়ি: যাও তো এখান থেকে, রাগ দেখিয়ে বলল।
রাগিনী কিছুটা শব্দ করে বললাম। রাগিনী চুপ করে মাথা নিচু করে আছে। আপনি বাসায় যান, আমি রাগিনীকে পাঠাচ্ছি। রাগিনী মাথা উঠিয়ে আমার চোখের দিকে তাকালো। কিন্তু তুমি আসবে না? ইফতারির সময় আব্বু আম্মুর জন্য ফলমূল আনতে হবে, তাই আমাকে বাসায় যেতে হবে। বাসায় রাগিনী থাকবে তো? শাশুড়ি কিছু বলতে চেয়েও আবার কি যেন ভেবে কিছু না বলে চলে গেল। আমি তোমার সাথে যাব। আম্মু সাথে এইভাবে কেউ কথা বলে? আমার কথা শুনে মাথা নিচু করে ফেললো। যাও বাসায়, আমি রাতে এসে তোমাকে নিয়ে যাব। না, আব্বু আম্মু রোজা ধরেছে, আর প্রথম রোজায় আমি তাদের জন্য কিছু করতে না পারলে ওই রকম বউ তো আর ওনাদের লাগবে না। তাছাড়া আমি ওনাদের কাছে নিজের মেয়ের মতো থাকি, কখনো আমাকে বউয়ের মতো আচরণ করে না। সব সময় নিজের মেয়ে মনে করে কাজ শিখিয়েছে। আগে রান্নাও পারতাম না, সব কিছু আম্মুর কাছ থেকে শিখেছি। আর তুমি বলছো প্রথম রোজায় এখানে থেকে যাব? লক্ষ্মীটি, রাগ করো না প্লিজ, বোঝার চেষ্টা করো। তোমার আব্বু কি মনে করবে? আমি ফোন করে সব কিছু বলবো, এখন কথা না বলে চলো। কি আর করার, রিক্সা নিয়ে বাসায় চলে আসলাম। বাসায় ঢুকতে রাগিনী রাগ দেখিয়ে রুমে চলে গেল। বুঝতে পারলাম রাগিনী আমার উপর রেগে আছে। কিছু না বলে উজু করে আসরের নামাজ পড়লাম। রুম থেকে বের হতে দেখতে পেলাম রাগিনী বেডে শুয়ে আছে। আমি তার পাশে বসে মাথায় হাত বুলিয়ে বললাম, কি হলো, নামাজ পড়বে না? আমার কথায় কিছু না বলে চুপ করে আছে। আমি রাগিনীকে ধরে বাথরুমে ঢুকিয়ে দিলাম, তারপরে ছাদে চলে আসলাম। হঠাৎ ফোনটা শব্দ করে উঠল। পকেট থেকে ফোনটা বের করে দেখি রুদ্র ফোন দিয়েছে। ভুল কমে ক্ষমা দৃষ্টি। ফোনটা বের করে দেখতে পেলাম রুদ্র কল দিয়েছে। রিসিভ করে কান ধরতে, ভাইয়া তোমার সাথে আমার কিছু কথা আছে। স্থির হয়ে বলল, কি হয়েছে, এমন করছো কেন? ভাইয়া, আমি এখন তোমার সাথে দেখা করতে চাই। আরে কি হয়েছে বলবে তো নাকি? দেখা করে তারপরে সব কিছু বলবো। আচ্ছা ঠিক আছে, বাসায় চলে আয়। না, ওইখানে আসলে আপু দেখবে, তার চেয়ে আমরা আপনাদের পুরানো বাসায় দেখা করি। আচ্ছা ঠিক আছে। তারপরে ফোনটা কেটে দিয়ে রুদ্র এসে দেখতে পেলাম রাগিনী বেডে শুয়ে আছে। আর আমি রাগিনীকে ডিস্টার্ব না করে পুরাতন বাসায় চলে আসলাম। এসে দেখতে পেলাম আগে হতে রুদ্র ওখানে বসে আছে। আমাকে দেখে বলল, ভাইয়া আমি বিয়েটা করতে চাই না। কি বলছিস এইগুলো? অবাক হয়ে বললাম, হ্যাঁ ভাইয়া, আমি সত্যি বলছি, আমি এই বিয়েটা করতে পারবো না। আমি একজনকে ভালোবাসি। ও আচ্ছা, তাহলে এই ব্যাপার। তাহলে বাসায় গিয়ে বলো। আব্বু মেনে নেবে না? তাহলে কি মেয়েটা দেখতে খারাপ? না আব্বু এখন আমাকে যার সাথে বিয়ে দেবে ওটা আব্বুর বন্ধুর মেয়ে, তাই আব্বু আমাদের সম্পর্কটা মেনে নেবে না। প্লিজ ভাইয়া, তুমি কিছু করো। রুদ্র, আমি বিয়েটা ভাঙতে পারবো না। এই বলে চলে আসতে যাব, তখন আমার পালটা যেন কে ধরে ফেলেছে। ভাইয়া প্লিজ এমনটা করো না, আমি রুদ্রকে ছাড়া বাঁচতে পারবো না, মেয়ের কণ্ঠে বলল। নিচে তাকিয়ে দেখি একটা মেয়ে আমার পা ধরে আছে। এই মেয়ে কি করছো? ছাড়ো আমার পা। যতক্ষণ না বিয়েটা ভাঙবেন বলবেন না, ততক্ষণ পর্যন্ত আমি পা ধরে থাকবো। আচ্ছা, পা ছাড়ো, আমি দেখছি কি করা যায়। মেয়েটা আমার পা ছেড়ে দিয়ে দাঁড়ালো। মেয়েটাকে দেখে বেশ অবাক হয়ে গেছি। মনে হচ্ছে বড় ঘরের মেয়ে, দেখতেও বেশ সুন্দর। আর তাছাড়া মেনে না নেওয়ার কি আছে? অবশ্যই শ্বশুর মেনে নেবে না। আমার বিয়ের সময় যেন গণ্ডগোল বাজিয়েছিল, আমি তাও কখনো ভুলবো না। আমার বিয়ের সময় শ্বশুরমশাই নাকি তার মেয়েকে অন্য কোথাও বিয়ে দেবে। তখন যে কি ঝামেলা করে বিয়েটা করতে হয়েছে তা শুধু আমিই জানি। সেই জন্যে ভিতরে ভিতরে আমার ওপরে ক্ষেপে আছে। রুদ্রের বিয়েতে সেই জন্য আমার মতটা নেয় না।
কিন্তু এখন বিয়েটা ভাঙবো কী করে? রুদ্রকে তো কথা দিয়ে ফেলেছি। তার মানে রুদ্র এই জন্য আমাদের বাসায় যেতে চায় না। কিন্তু এই কথাটা তো রাগিনীকে বললেও পারতো, কিন্তু আমাকে বলল কেন? তারপরে আমি রুদ্র আর মারিয়ার, মেয়েটার নাম মারিয়া, কে বাসায় পাঠিয়ে দিলাম। ইফতারির সময় প্রায় ঘনিয়ে আসছে। বাজারে গিয়ে কিছু ফলমূল নিয়ে বাসায় চলে আসলাম। বাসায় ঢুকে দেখতে পেলাম রাগিনী কাজ করছে। আমি আর কিছু না বলে রুমে এসে ফ্রেশ হয়ে শুয়ে শুয়ে ভাবছিলাম রুদ্রের বিয়ে কি করে ভাঙব, কিন্তু কোনো আইডিয়া পাচ্ছি না। তবেও আপন মনে চালিয়ে যাচ্ছি আইডিয়ার বের করার জন্য। পুরো আধা ঘন্টা ভেবেও কোনো আইডিয়ার বের করতে পারলাম না। তারপর ইফতার করে পেলাম। ইফতারির সময় রাগিনী আমার সাথে একটুও কথা বলে নাই, হয়তো বা ইফতারির সময় কথা বলে নাই, কিন্তু নামাজের শেষেও কোনো কথা বলে না। আমি গিয়ে তার পাশে বসলাম। আব্বু বলছে বিয়েটা রোজায় করাবে। তোমার আব্বু কি পাগল হয়ে নাকি? রোজায় কি কেউ বিয়ে করায়? ওইসব আমি বুঝি না। আচ্ছা, বিয়েটা ভেঙে দিলে কেমন হয়? মানে কি বলতে চাও? আমি বিয়েটা ভেঙে দিতে চাই। তুমি এমনটা করবে না। করব। তাহলে কিন্তু আমি ডিভোর্স দিতে বাধ্য হব। রাগিনীর মুখে ডিভোর্সের শব্দ শুনে আমি অবাক হয়ে গেছি। আমার মুখ দিয়ে কোনো কথা বের হচ্ছে না। আবার রাগিনী বলল, তুমি যদি বিয়েটা ভাঙো তাহলে বিয়ের পর দিন তোমার কাছে ডিভোর্সের পেপার চলে আসবে। তুমি এই লকডাউনের মাঝে কোর্টে কোথায় খোলা পাবে? হেসে বললাম, আমি ফান করে বলছি না। তোমার জন্য যদি আমার পরিবারের সম্মান যায় তাহলে আমি তোমাকে ডিভোর্স দিতে একবারও ভাবব না। আপনাদের মনে মাঝে কি চলছে? রিফাত আর রাগিনীর মাঝে কি ডিভোর্স? বাকিগুলো আপনারা। তোমাকে ডিভোর্স দিতে একবারও ভাবব না, কিছুটা রাগে কণ্ঠে বলল। রাগিনীর কথা শুনে আমার রাগিনীকে চিনতে খুব কষ্ট হচ্ছে। এটা কি সেই রাগিনী আমাকে যে পাগলের মতো ভালোবাসতো, নাকি তার কোনো হুবহু? আমি তো কিছুই বোঝাতে পারছি না। আজকে রাগিনীর মুখে কোনো ধরনের মিথ্যা সূচনা দেখতে পাচ্ছি না। রাগিনী, তুমি কিন্তু পরে পস্তাবে, বলে দিলাম। তুমি কি আমাকে হুমকি দিচ্ছ? তুমি কেন একটা সামান্য কথাটার জন্য এমন আচরণ করছো? এটা তোমার কাছে সামান্য আচরণ লাগবে, কিন্তু আমার কাছে অনেক বড় ইস্যু। সো তুমি বিয়েটা না ভাঙলে আমাদের সংসারটা ভালো থাকবে? ও আচ্ছা, তাহলে দেখা যাবে। আমি আর কিছু না বলে ছাদে চলে আসলাম। কিছু ভালো লাগছে না। রাগিনী আমাকে ভুল বুঝতেছে। আমাকে বোঝার একটা মাত্র চেষ্টাও করলো না, সোজা ডিভোর্সের কাছে নিয়ে গেল। আচ্ছা, আমি কি আমার মনের কথা শোনাবো নাকি মস্তিষ্কের কথা শুনবো? না, এখন আমি কোনো ডিভোর্সে নিতে পারছি না। আজকে রাতে ভেবে তারপরে দেখা যাবে। তারাবি নামাজের পরে সামান্য ডিনার করে রুমে এসে শুয়ে পড়লাম। আজকে আমাদের সুখের পরিবার কষ্টই নেমে আসছে। রাগিনীকে গিয়ে সোফায় শুয়ে পড়ল। বুঝতে পারলাম আমার উপরে রাগ করে সোফায় শুয়ে পড়ল। আমি জানি রাগিনী সোফায় ঘুমাতে সমস্যা হয়, তাই অনেক বুঝিয়ে বিছানায় শুয়ে দিলাম। আমি গিয়ে সোফায় শুয়ে শুয়ে ভাবতে লাগলাম কালকে কি করব। আচ্ছা, আমি কি বিয়েটা ভাঙবো নাকি না? বিয়েটা ভাঙলে আমার সংসারও শেষ হয়ে যাবে, আর যদি না ভাঙি তাহলে দুইটা সত্যিকারের ভালোবাসা জয় হবে। আপনার ভাবছেন তাহলে কি রিফাত আর রাগিনী সত্যিকারের প্রেমিক প্রেমিকা? না, আসুন রিফাতের মুখ থেকে শুনে আসি। আমি সরি, আমার কেন বলছি, আমি তো সত্যিকারের প্রেমী না। সেই জন্য হয়তো বা রাগিনী আমাকে ডিভোর্স দিতে চাই। তাতে রদগিনী খুশি হবে হয়তো।
রাগিনী যেটা চাই ওটাই হবে। ভাবতে ভাবতে কখন যে ঘুমিয়ে গেছি জানি না। সেহরির সময় রাগিনী ডেকে দিল। উঠে ফ্রেশ হয়ে সেহরি খেয়ে নামাজ পড়ে আবার ঘুমিয়ে গেলাম। সকালে রাগিনীর আব্বুকে যেন কল দিল। হ্যালো, আপনি কি মিস্টার আজাদ চৌধুরী বলছেন? হ্যাঁ আমি। আপনি কে বলছেন? মনে করেন আপনাদের পরিবারের রক্ষিতা। এটা আবার কেমন কথা? ওই সব বাদ দেন, আমার কথাগুলো মন দিয়ে শোনেন। আপনার বড় মেয়ের জামাই আছে নাকি, নাম যেন রেফাত। কি হয়েছে? ও হ্যাঁ, নামটা ভুলে গিয়েছিলাম। আপনার ইয়ং ম্যান আপনার মেয়েকে নিত্যদিন আপনার সম্পত্তির জন্য মারধর করছে। কিন্তু আপনার মেয়ে আপনাকেও এই সব বলে না কেন জানেন? না, কারণ আপনি তাকে ডিভোর্স দিতে বলবেন তাই। দাঁড়ান, আপনাকে এখন রেকর্ড শোনাই। তুই কি মনে করেছিস আমি তোর আব্বুকে ভয় পাই? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, তোকে বিয়ে করেছি শুধু তোর আব্বুর সম্পত্তির জন্য। আমার একটা আফসোস থেকে যাবে, তোর বাপ আমাকে এখনও চিনতে পারলো না। তোর বাপ তো দূরে কথা, তুইও তো চিনতে পারিস না। তোর বাপ বোরার দেখিস আমি কি করি। রেকর্ড না শেষ হয়ে গেল। ভালো থাকবেন। নতুন। আজাদ চৌধুরী অবাক হয়ে ফোনটা এখনও কানে ধরে দাঁড়িয়ে আছে। সে ভাবতে পারছে না রিফাত এতটা খারাপ। তবে প্রথম থেকে কিছুটা বুঝতে পেরেছিল, কিন্তু মেয়ের জন্য কিছু করতে পারে না। কি হয়েছে গো? স্ত্রীকে ডাকে আজাদ চৌধুরীর ঘোর কাটল। দাঁড়াও, আমি আগে একটা কাজ করি। তারপর আজাদ চৌধুরী তার ফ্রেন্ড লতিফের কাছে ডিভোর্সের ব্যাপারে কথা বলল। কি করছো? কার ডিভোর্সের কথা বলছো? আজাদ চৌধুরী তার স্ত্রী নয়নাকে কিছু না বলে তার বড় মেয়েকে কল দিল। রিং হতে রাগিনী রিসিভ করলো। হুঁ আব্বু বলো। তুমি এখন তোমার কাপড়ের চোপড় নিয়ে বাসায় চলে আসো। কথাটা বলে ফোনটা কেটে দিল। রাগিনী অবাক হয়ে গেল। আচ্ছা, আমি কি রিফাতের আসা পর্যন্ত অপেক্ষা করব? না, তার জন্য অপেক্ষা করা কি হবে? সে তো আমাকে ভালোবাসে না। বন্ধুগণ, আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। পরবর্তীতে আবার দেখা হবে।